নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে টপিকটাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আমার অভিজ্ঞতা সম্পর্কে। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো কিসের অভিজ্ঞতা সম্পর্কে বা কিসের এক্সপিরিয়েন্সের সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, আমার ডেলিভারির দিনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার 20 তারিখে 20 নভেম্বর 2023 আমার ডেলিভারি হয়েছিল। তো আমি সেই দিনে সকাল থেকে কি কি করেছিলাম, কি কি আমার সঙ্গে ঘটেছিল, সেই নিয়েই আজকের টপিক। তো আমি আগের দিন 19 তারিখে তো আমি ভর্তি হয়ে গেছিলাম। আমার ডাক্তার ম্যাডাম বলেছিলেন যে আগের দিন ভর্তি হয়ে নিতে। তো আমি আগের দিনকে ভর্তি হয়ে গেছিলাম। তো পরের দিন সকালবেলা থেকে, যেহেতু আমি হসপিটালেই ছিলাম, তো পরের দিন সকালবেলা থেকে ভোরবেলাতে কিছু ইঞ্জেকশন দিয়ে গেছিলো। আমার অতটা তো জানি না কি ইঞ্জেকশন দিয়েছিল, তো ইঞ্জেকশন দিয়ে গেছিলো। দেন সকালবেলা বলেছিল যে সকালবেলা থেকে কিছু খেতে না, আমি না খেয়ে একদম, এমনকি বলেছিল জলও কিছু খাওয়া যাবে না। তো আমি জলও খাইনি, কিছু না খেয়েই ছিলাম। দেন সকালবেলা আমি ব্রাশ করে ভালো মতো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছিলাম, কারণ আমি জানি কারণ স্টিচ থাকে, তো স্টিচ থাকলে তো কতদিন আবার স্নান করা যাবে না সেটাও একটা ম্যাটার করে। তো আমি সেই জন্য সেইটা ভেবেই আমি আগের দিন মানে সেই দিনকে আমি সকালবেলা ভালো মতো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান টান করে নিয়েছিলাম, একদম ফ্রেশ হয়ে গেছিলাম। দেন তারপরে ওরা সিস্টাররা একটা একটা পর প্রসিডিওর, তাদের যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করছিল। ওরা এসে একবার স্যালাইন করে দিয়ে গেল। দেন একবার এসে আমার যে বেবির মুভমেন্ট আছে, মানে বেবির মুভমেন্টটা কেমন আছে সেগুলো চেক করে যাচ্ছিল। এই সমস্ত কিছু তো পরপর চলছিলই। দেন একবার তারপরে তো ক্যাথিটার পরিয়ে দিয়ে গেছিলো। কিন্তু আমার যেটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে আমার 2 দিন আগের থেকেই ওয়াটার ব্রেক করতে শুরু করেছিল। আমি হসপিটালে ভর্তি হইনি সেই দিন, মানে আগের দিনকেই রাতের বেলা আমার ওয়াটার ব্রেক করেছিল, মানে অল্প 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 ওয়াটার ব্রেক করছিল। তো সেটা নিয়ে আমার আমি চিন্তা ছিল যে কি হবে না হবে, ওয়াটার ব্রেক করছে, তো এই নিয়ে একটু চিন্তা ছিল। কিন্তু তারপরে দেখলাম যে খুব অনেক অনেক হচ্ছে, অনেক অনেক সমস্যা হচ্ছিল, না একটু একটু করে জল ভেঙে যাচ্ছিল। তো আর যেদিনকে আমার ডেলিভারি হয় সেদিনকে তো মারাত্মকভাবে প্রচুর পরিমাণে ওয়াটার ব্রেক করছিল। আমি তো অস্থির হয়ে পড়েছিলাম। আমি সিস্টারকে বলছিলাম যে আমার কিন্তু অনেক 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 ওয়াটার ব্রেক করে যাচ্ছে। তো তারা বলছে যে কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না, ওটা তোমার তো একটু পরই ডেলিভারি হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার শুধু মাথার মধ্যে চলছিল যে যদি বাচ্চার কোনো প্রবলেম হয়ে যায়, যে জলটা কম হয়ে যাচ্ছে, বাচ্চা থাকতে সমস্যা হবে না। তো আমার প্রায় তখন কটা বাজে, 8টা বাজছে। সেই সময় দেখছি অনবরত যখন ওরা ক্যাথেটার পড়াচ্ছে করছে, তখন তো প্রচুর পরিমাণে জল ভাঙছিল। সেটাই খুব চিন্তা হচ্ছে। এবং আমার যে সময়টা ছিল, আমার ডেলিভারির সময়টা ছিল, সেটা ছিল 11:45। তো এতক্ষণ সময়টা আমার খুব মাথায় টেনশন ছিল। তো সেই নিয়ে কোনো সমস্যা হয়নি, এটা একটা হচ্ছিল। তো তারপরে তো আমার মা, আমার শাশুড়ি মা এবং আমার হাজবেন্ড 11:45 নাগাদ ওরা গিয়ে পৌঁছলো হসপিটালে। এবং আমার দেন তো তারপরে তো লেবার রুমে ঢোকার পালা। 11:30 নাগাদ আমি লেবার রুমে ঢুকি। তো সবাই বাইরেই দাঁড়িয়ে ছিল, ওদেরকে কি বলবো, হাসতে হাসতে ঢুকছে। আর একটু টেনশনও হচ্ছিল, আনন্দও লাগছিল, দুরকম কেমন একটা ফিলিংস, না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না নতুন মা হওয়ার ফিলিংস। তো যাই হোক, তো লেবার রুমে ঢুকলাম। লেবার রুমে ঢোকার পরে তো যা হয়, অ্যানাস্থেসিস্ট থাকে, সে তো যা তাদের কাজ, তারা গল্প করে সব ভুলিয়ে রাখার চেষ্টা করে। আর সেই সময় তারা ইঞ্জেকশনটা দেয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ইঞ্জেকশনটা কথা বলতে বলতে, গল্প করতে করতেই ওরা ইঞ্জেকশন দিয়েছিল। আমি অতটা বলতে গেলে অনেকে বলে যে খুব লাগে, প্রচণ্ড ব্যথা পায় যখন ইঞ্জেকশনটা দেয়। বা তারপরেও আমার টিল 6 মান্থ হতে চলছে, আমার ডেলিভারি হয়েছে, আমার কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। আমার সেই সময়ও যখন ইঞ্জেকশনটা দিল, দেখো ইঞ্জেকশন দিলে যেমন লাগে সেরকমই লেগেছে। বলবো না যে একদম কিচ্ছু লাগেনি, কোনো ব্যথা হয়নি, বুঝতেই পারিনি ইঞ্জেকশন দিয়েছে, সেরকম নয়। যেমন ইঞ্জেকশন দিলে লাগে সেরকমই লেগেছে। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পর যদি বলো যে কোনো রকম ব্যথা কিছু আছে কিনা, তো বলবো যে
এখনো পর্যন্ত কিচ্ছু নেই। ফার্স্ট ফার্স্ট ছিল যখন ওই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, মানে আমার ডেলিভারি কিছু পরে কয়েকদিন, 1 মাস মতো বেশ ব্যথা ট্যাথা ছিল কোমরে, আমার খুব প্রচণ্ড যন্ত্রণা করতো, কিন্তু এখন সেরকম কোনো সমস্যা নেই, কোনো রকম ব্যথা করে না। তো যাই হোক, তারা তো ইঞ্জেকশন, তো তখন ইঞ্জেকশনটা দিল, ইঞ্জেকশনটা দিয়ে তারপরে বললো যে শুয়ে পড়তে। তো আমি শুয়ে পড়লাম বেডে। দেন তারপরে আমার ডাক্তার ম্যাডাম এলেন, এসে তারপরে তার প্রসিডিওর, তার প্রসেস, অপারেশন করা শুরু করলো। তো উনি ঢোকার, অপারেশন শুরু করার মোটামুটি 5 মিনিটের মধ্যেই আমার মানে বেবি বেরিয়ে আমার চোখের সামনে। মানে আমি তো মানে কি বলবো, মানে একটা মানে কি বলবো, একটা অন্যরকম ফিলিংস, যে একটা মানে এই যে 9 মাস ধরে যে আমি পেটের মধ্যে রেখেছিলাম আমার বাচ্চাটাকে, সে 4-5 মিনিটের মধ্যে বেরিয়ে চলে এলো, এরকম একটা ফিলিংস। তো বেরিয়ে এসে পুরো মানে তাকে একটু সামান্য একটু মুছে টুছে সে আমাকে বলছে যে এই দেখো এটা কি হয়েছে। আইটা বলছি যে দেখ ছেলে হয়েছে। মানে সেই ফিলিংসটা ছিল একটা অন্যরকম। দিয়ে ওকে দেখে দেখালো আমাকে, দেন অত প্যাক প্যাক আওয়াজ শুনে তো বাইরে সবাই বুঝে গেছে এই হয়ে গেছে হয়ে গেছে। দিয়ে তারপর সবাই তো মানে খুব আনন্দ। বাইরে তো মাদেরকে গিয়ে দেখাতে নিয়ে গেল যখন, সে তো মা তো আনন্দে কেঁদেই ফেলেছে। মা আনন্দে কাঁদছে, কাঁদতে কাঁদতে আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছে। হাজবেন্ড তো সে তো তখন সিস্টারকে জিজ্ঞাসা করছে, মানে সেও খুব আনন্দ পেয়েছে, কিন্তু সে তখন জিজ্ঞাসা করছে আচ্ছা ইয়ে আমার ওয়াইফ কেমন আছে, সে তখন আমার কথা চিন্তা করছে। দি সিস্টার বললো যে না সে ঠিকই আছে, কোনো চিন্তা নেই, কিন্তু অপারেশন চলছে। দেন তারপরে তো সবাইকে তো কাঁদতে কাঁদতে সবাইকে ফোন করলো, ফোন করে জানালো, সবাই খুব আনন্দ পেয়েছে, সবাই মানে সেই সময় ফিলিংসটা একটা অন্যরকম। দেন আমার তো ওটি হলো মোটামুটি আর আধা ঘন্টার মতো সময় লাগলো, আধা ঘন্টার মধ্যে আমার ওটি কমপ্লিট হয়ে গেল। ওটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে বেডে দিয়ে দিল, বেডে দিয়ে দেওয়ার পরে আমাকে বলেছিল যে তুমি যত মানে রেস্টে থাকবে, চুপচাপ থাকবে, ঘুমোবে, তোমার হিল হতে তত মানে হিল তত তাড়াতাড়ি হবে। তো আমি সেরকম কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না, আমার আনন্দটাই সবাই দেখছিলাম, আসছিল, এসে কথা বলছিল, দেখছিল। আমি সেরকম করে কথা বলতে পারছিলাম না, কিন্তু আমার খুব ভালো লাগছিল। দেন তারপর ওরা তো নিয়ে গেল, মানে ওরা তারপর বেবিকে দেখে তারপর ওরা একটু খাওয়া দাওয়া করতে গেল। খাওয়া দাওয়া করে এসে প্রায় তোমার কটা বাজবে, 3টে 3:30 নাগাদ আবার এসে তারপরে আবার বেবিকে দেখছে করছে। তারপরে আমার একটা দাদা এসেছিল, আমার বাবা, আমার ভাই সবাই এসেছিল, সবাই এসে দেখছিল, আমার সঙ্গে দেখা করতে এসেছিল, বেবিকে দেখতে এসেছিল। দিয়ে আমাকে তারপরে যেটা হয়েছিল, তো আমি তোমাদের একটা কথা মানে বলে দিচ্ছি যে মোটামুটি আমার 11:45 নাগাদ আমার অ্যানাস্থেশিয়ার যে ইঞ্জেকশনটা দিয়েছিল ওটা অবস্থা কাটতে কাটতে মোটামুটি দুটো না 2:30 3টে 3:30 এরকম কিছু একটা সময় হয়েছিল। অবস্থা কাটতে কাটতে বুঝতে পারছিলাম যে আস্তে আস্তে অবস্থা কাটে যাচ্ছে, আমি পা নাড়াতে পারছিলাম, এরকম করে বুঝতে পারছিলাম। তো তোমাদের এই কথাটা বলে দিচ্ছি, তুমি যখন অবস্থা কাটতে শুরু করবে, দেন যদি তোমার মনে হয় যে তোমার পেটে মানে স্টিচের জায়গাটা ব্যথা করছে, ব্যথা হতে শুরু করেছে, তখনই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে সিস্টারকে ডাকবে। সিস্টারকে ডেকে বলবে যে তোমার ব্যথা করছে বা পেন হচ্ছে কিনা কিছু বলবে। যদি তোমার পেন হয় তাহলে কিন্তু তাদেরকে বললে তারা একটা ইঞ্জেকশন দেয়, কোনো পেন কিলার টাইপের কোনো ইঞ্জেকশন দেয় হয়তো, আমাকেও দিয়েছিল। আমি বলাতে তারা একটা ওই আমার যে স্যালাইনের যে বোতলটা ছিল তার মধ্যে দেখলাম যে একটা কোনো ইঞ্জেকশন এসে দিয়ে গেল। তো সেই ইঞ্জেকশনটা দেওয়ার ফলে না মানে এতটা আনন্দ, মানে কি বলবো, একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, মানে খুব ভালো লাগছিল যখন ইঞ্জেকশনটার যে ওষুধটা ছিল যেটা যখন শরীরের মধ্যে যাচ্ছিল না, তখন খুব আরাম, খুব আনন্দ লাগছে, মানে খুব ভালো লাগছিল। তখন যেন মনে হচ্ছিল যে আমার কোনো রকম যেন কোনো প্রবলেমই নেই, কোনো রকম ব্যথা নেই। আমার মনে হয় পেন কিলার টাইপেরই কিছু একটা দিয়েছিল, ওই পেন কিলারটা কিন্তু খুব দরকারি পেন কিলার বলে আমার মনে হয়, ওটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল। এবং ওটা দেওয়ার পর আমার কি হয়েছিল, মানে একদম অবশের মতো, মানে অজ্ঞানের মতো পড়েছিলাম। সবাই আসলে আমি কথা বলতে পারছিলাম না, এত এত আস্তে আস্তে কথা বলছিলাম, তার মানে খুব মানে ওরা একদম কান আমার মুখের কাছে এসে শুনছে যে আমি কি বলতে চাইছি, খুব আস্তে আস্তে কথা বলছিলাম। তো এটা একটা ফিলিংস হয়েছিল তোমাদেরকে বলে।
বলছি, যেটা তোমরা যখনই কিন্তু অবশ্যই যদি তোমাদের মনে হয় যে তোমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা সিস্টারকে ডাকবে। কোনো রকম সমস্যা হলে সিস্টারকে তোমাদের ডেকে তোমাদের প্রবলেমটা বলাটা দরকার বলে আমি মনে করি। দেন তারপরে তো ওই দিনটা কেটে গেল, মোটামুটি ওরা সন্ধ্যেবেলা নাগাদ আবার চলে গেল। পরে সেই দিনটা রাতটা তো মোটামুটি ঘুমিয়ে বলো না ঘুমিয়ে বলো কেমন একটা ভাবে কেটেছে। পরের দিন সকালবেলা বলেছিল, এবার ব্যাপারটা হচ্ছে স্যালাইন থাকার ব্যাপার। স্যালাইনটা যতক্ষণ থাকবে ততক্ষণ তোমায় উঠতে পারবে না। তো স্যালাইন ছিল পরের দিন মোটামুটি দুপুরবেলা অবধি মনে হয় স্যালাইনটা চলছিল, এবং পরের দিন দুপুরবেলা যখন স্যালাইনটা খুলে দেয়, স্যালাইন খুলে দেওয়ার পর আমাকে খেতে দিয়েছিল, মানে খেতে বলেছিল লিমকা আর বলেছিল ক্রিম ক্র্যাকার বিস্কুট, এই দুটো তুমি খেতে পারবো পরের দিনকে। তো আমি তাই করেছিলাম। মানে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল লিমকা আর ক্রিম ক্র্যাকার বিস্কুট, তো সেইটা আমি সারাদিন মানে সেটা অবশ্যই কিন্তু বিকাল থেকে সারা রাত ওইটাই খেয়েছিলাম। এবং আমার ক্যাথিটারটা কিন্তু খোলা হয়নি। ক্যাথিটারটা নিয়ে আমার এত সমস্যা, মানে আমার সব থেকে এই যে অপারেশনটা হয়েছে, পুরো অপারেশনটাতে সব থেকে আমার মানে কি বলবো, সব থেকে আমার কষ্টকর জিনিস হচ্ছে ওই ক্যাথিটার লাগানোটা। আমার ওইটা কতক্ষণে ভাবছিল যে ওটাকে খুলবো। তো আমি কি করেছিলাম, যখনই আমার স্যালাইন খুলে দিয়েছিল তারপরেই আমি চেষ্টা করেছিলাম আস্তে আস্তে উঠে বসে হাঁটতে পারি। যদি আমি হাঁটতে পারি, বা আমাকে সিস্টারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি ক্যাথিটার কখন খুলবে, সে বলেছিল যে যদি তুমি উঠে বসে হাঁটতে পারো, হাঁটলেই আমি ক্যাথিটার তোমার খুলে দেবো। তো সেইটাই আমার মাথায় ঘুরছিল যে আমার ক্যাথিটারটাকে খুলতে হবে, আমাকে হাঁটতেই হবে, বসতেই হবে। কিন্তু এই বসাটা, অপারেশনের পরে যে স্টিচ হয়েছে, স্টিচের পরে যে উঠে বসাটা উফ এতটা কষ্টের। আমি শুধু গোপালকে ডাকছি, শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি যে ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, আমি যাতে উঠে বসতে পারি। আমি সিস্টারের হেল্প নিইনি, কারণ আমি চেয়েছিলাম যে আমি নিজের বলে উঠে বসবো। তো আমি অনেক কষ্ট করি, যা কষ্ট করে যে পোস্ট করেছিলাম না ওই সময় উঠে বসতে। তো উঠে বসেছিলাম, উঠে বসে দুবার উঠে বসলাম, বসে তারপরে আস্তে আস্তে হেঁটেছিলাম, মানে নেমে হেঁটেছিলাম। তো নেমে হাঁটার পর যেন মনে হলো যে না, এই ক্যাথিটারটা যদি আমার খুলে দেয় তাহলে আমি মোটামুটি করতে পারবো। দেন তারপরে তো যখন বললাম যে হাঁটতে পারছি, দিদি আমি সিস্টারকে ডেকে বললাম যে দেখো আমি এবার হাঁটতে পারছি, বা ক্যাথিটারটা খুলে দাও এবার। দেন ওরা এসে বললে ঠিক আছে খুলে দেবো। তো তারপরের দিনকেই আমার খুলে দিয়েছিল, আমার কোনো সমস্যা হয়নি এই নিয়ে। তো পরের দিন সকালবেলার থেকে মোটামুটি ব্রাশ করা, বাথরুম যাওয়া, চা খাওয়া, বিস্কুট খাওয়া, সমস্ত কিছু আমি নর্মালি করতে পারছিলাম। দুপুরে ওরা দিয়েছিল ভাত, মাছের ঝোল, আলু ভাজা, ডাল, এসব কিছু একটা দিয়েছিল। আর রাতের বেলা রুটি তরকারি এসব দিয়েছিল। দেন ওই দিনটা কাটার পর আমি শুধু ভাবছিলাম যে আমি ভগবানকে ডাকছিলাম ঠাকুর তাড়াতাড়ি দিনটা কাটিয়ে দাও, আমি পরের দিন বাড়ি যাব। বাড়ি যেতে পারলে আমি যেন বাঁচি। আমার না ভাল লাগছে না, হসপিটালে থাকতে না যেমন দম আটকে আসছে এত, মানে কি বলবো, বাড়ির এনভায়রনমেন্ট আলাদা, বাড়িতে গেলে যেন আমি শান্তি পাবো। দিয়ে তারপরে ওই দিনকে রাতের বেলা হয়েছিল আরও একটা ব্যাপার। তো আমার তো বেবি হয়েছে, আর তার সঙ্গে আরও দুজন পেশেন্ট ছিল, মানে আমরা একটা কি বলবো হলের মধ্যে ছিলাম, সেখানে আমরা মোট 3 জন শেয়ারে ছিলাম। তো 3 জনের মধ্যে 3 জনেরই বেবি হয়েছে। তো কি বলি, 3 জনেরই বেবি হয়েছে, 3টে বেবি রাতের বেলা কাঁদছে, আর একটা সিস্টার রাতের বেলার জন্য সে তো পাগল হয়ে যাচ্ছে, তাতে আমরাও পাগল হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন কতক্ষণে বাড়ি পরের দিন সকালবেলাটা হবে বাড়ি যাব, তাহলে গিয়ে আমি বাঁচি। তো এইটা একটা হয়েছিল। এবার এইটাও একটা ব্যাপার জানো তো, অনেকে কি করে কেবিন নেয়। কেবিন নিলে কি একা থাকলে একা থাকো, একা মানে বেবিও একা থাকে বা মাও একা থাকে, সেটা একটা আলাদা রকম ফিলিংস, আলাদা রকম এনভায়রনমেন্ট। কিন্তু যখন যারা শেয়ারে থাকে তাদের কিন্তু এনভায়রনমেন্ট আলাদা, তারা কিন্তু গল্প করতে পারে, করতে পারে। আমি যেমন আমার সঙ্গে আরও দুজন যারা ছিল তাদের সঙ্গে তো বেশ মজা করে গল্প করছিলাম, মানে কোনো যে ফাঁকা থাকা বা বসে বসে বোর হওয়া সেটা কিন্তু হওয়া যায় না। বেশ গল্প করে না সেই দিনটা বেশ ভালো মতো কাটে। তো এটা হচ্ছে যে যার মতো, আমি তো শেয়ারে ছিলাম বলে আমার খুব ভালো লেগেছে। আমি আমার পাশে যে মেয়েটা ছিল তার সঙ্গে গল্প করতে আমার খুব আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল।
তো মোটামুটি এই হচ্ছে আমার ডেলিভারি ডেটের থেকে, মানে ডেলিভারি হয়েছে হসপিটালে যাওয়ার এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। তারপরের দিন তো আমি বাড়ি চলে এসেছিলাম সকালবেলা, সমস্ত কিছু পেমেন্ট করে সমস্ত কিছু কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছিলাম। আমাকে নিয়ে বাড়ি চলে এসেছিলো, ছোট্ট বেবিকে নিয়েও বাড়ি চলে এসেছিলো। আর আর সেরকম কোনো সমস্যা হয়নি আমাদের। আর শুধু একটু সমস্যা হয়েছিল, যখন গাড়ি করে আসছিলাম তখন একটুখানি, মানে গাড়ি এত আস্তে চালাতে বলছিলাম যে আমার মানে গাড়িতে স্টিচ যেহেতু পড়েছিল, তো তাই জন্য গাড়িতে খুব সমস্যা হচ্ছিলো, খুব লাগছিল। তো ওরা খুব আস্তে আস্তে, আমার হাজব্যান্ড খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। এইটাই হচ্ছে মোটামুটি আমার পুরোপুরি ডেলিভারি ডেট থেকে বাড়ি আসার দিন পর্যন্ত এক্সপিরিয়েন্স। তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পরবর্তী ভিডিও পেতে, পরবর্তী কোনো টিপস পেতে, পরবর্তী কোনো ব্লগিং দেখতে, সমস্ত কিছুর জন্য এবং আমার পুপুর জন্য একটা অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবে। ওকে, আজকের মতো এইটুকুনি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।